আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে এই নিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন আম যার যিনি এই বিষয়টা খুবই ভালো করে জানেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার তানিয়া আমির, আপনাদের সবার পরিচিত। তানিয়া আপা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আচ্ছা আপা, এই যে একটা নির্বাহী আদেশ নিয়ে এত কথা হচ্ছে, নির্বাহী আদেশ এটাকে কি করবে, সংসদ বসতে যাচ্ছে, পরে মানে যদি কোনো নির্বাহী আদেশ ক্যাবিনেটে অনুমোদন ছাড়া জারি হয়, সেটি কি স্বয়ংক্রিয়ভাবে অসাংবিধানিক হয়ে যায়? আবার বলছে ৩০ কার্য দিবসের মধ্যে যদি এটাকে পাশ না করায় তাহলেই শুধু অকার্যকর হবে। মানে এই জায়গাটায় আসলে একটা মনে হচ্ছে বিশাল গ্যাপ। আপনি কি একটু বলবেন? এখন নির্বাহী আদেশ নিয়ে সবাই খুবই ধন্যবাদ লোপা। নির্বাহী আদেশ হচ্ছে আম, সরকার যে কোনো একটা পলিসির ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া। আর জি, অধ্যাদেশ হচ্ছে যখন পার্লামেন্ট থাকে না তখন আইন জারি করা। জি। আপনি কি অধ্যাদেশের রেফারেন্স হয়তো দিচ্ছেন? এ, অধ্যাদেশ এবং এই যে নির্বাহী আদেশ, তারা যে আদেশগুলো করে দিয়ে গেল, দুটোই আমি জানতে চাই। এই যে সকল কার্যক্রম নিষিদ্ধ বলা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, এটা হ্যাঁ, সঠিক না। এই নির্বাহী আদেশটা তারা দিয়েছে সেকশন 18 অফ অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট। এবং ইয়েস, হ্যাঁ। সো এই নির্বাহী আদেশটা আপনার একটা আম, আইনের যে একটা বিশেষ ধারা, সেই ধারাটাকে ইনভোক করে দেয়া হয়েছে। ডক্টর ইউনূস যখন লন্ডনে এসেছিলেন, চ্যাটাম হাউসের ভিতরে নামকরা একটা থিঙ্ক ট্যাঙ্ক, যেখানে আপনার অসত্য তো বলা মানে এরকম দৃষ্টটা কারণেই, সেখানে কিন্তু উনি এই মিথ্যা বলেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয়নি। এবং দেশেও আমরা এগুলো অনেকবার শুনেছি, আসিফ নজরুল থেকে শুরু করে অনেক উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগকে তো ব্যান করা হয়নি, কেবল তাদের সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এবং তখনই আমরা এটা প্রতিবাদ করেছিলাম, কারণ যেই নির্বাহী আদেশ যেই আহ, আইনকে ইনভোক করে এই কাজটা করা হয়েছে, আইনে কোনো আপনার আহ, কার্যকর বন্ধ করার কথা নেই সেখানে। শব্দটা খুব পরিষ্কার যে নিষেধ, এটাকে আপনার নিষেধাজ্ঞা। সো এটাকে লিফট করতে হলে বর্তমান সরকার তো এটাকে বাতিল করতেই পারে। সো এখানে তো পার্লামেন্টের সামনে এটা যেতে হবে এমনটি কোনো বাধ্যবাধকতা নেই, এবং এটা প্রয়োজনও নাই। বিকজ সরকারি আদেশ, আহ, যে কোনো সরকার একটা আদেশ দিলে পরের দিন সেই আদেশটা খারিজ করতেই পারে। সো বর্তমান সরকার সেভাবে তাদের ওই বিগত যে আদেশ ছিল সেটাকে খারিজ করতে পারে। এবং আমরা দেখছি আম, অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগের অফিস কিন্তু এখন চলমান। ইলেকশনের পরে বিএনপি সরকার কিন্তু সেভাবে আওয়ামী লীগের অফিসকে যে বন্ধ রাখতে হবে আম, এরকম কোনো পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের দৃষ্টিতে আসেনি। সো ন্যাচুরালি এটা আপনার যেই আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, সেটা তো বর্তমান সরকার যে কোনো সময় লিফট করতে পারে, এটা পার্লামেন্টে যাওয়ার কোনো বিধান নাই। এখন আসেন অধ্যাদেশ। অধ্যাদেশ আসলে কি? অধ্যাদেশ হচ্ছে যখন পার্লামেন্ট তো রাষ্ট্রের আইন করবে, সো পার্লামেন্ট যখন অনুপস্থিত তখন সরকার আম, অধ্যাদেশের মাধ্যমে আইন করে। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এবং পার্লামেন্ট একটা বিল আকারে ইন্ট্রোডিউস করবে যে কোন ক্ষেত্রে আইন প্রণয়ন করতে চায়, সেটা নিয়ে আলাপ আলোচনা হবে, ডিবেট হবে। পার্লামেন্ট ডিবেট করে ওটাকে আপনার আম, আম, আরো ফাইন টিউন করতে পারে। তারপরে সেই বিলটা রূপান্তরিত হয় একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট, এবং সেটা হয় রাষ্ট্রের আইন। সেটা যখন প্রেসিডেন্টের সিগনেচার থাকবে তখন এটা পাশ হয়ে যাওয়ার পরে এটা একটা আইন হিসেবে গণ্য হয়। কিন্তু যখন পার্লামেন্ট অনুপস্থিত, তখন তো রাষ্ট্রের স্বার্থে কিছু জরুরি বিষয়ে আহ, আইন করা প্রয়োজন। তখন এটা একটা সাবঅর্ডিনেট আইনের সংজ্ঞায়, এটা সাবঅর্ডিনেট একটা আইন। সেটা হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে সরকার
আইন করলো, কিন্তু সেই আইনটা কিন্তু যখন পার্লামেন্ট আবার বসবে, পার্লামেন্টকে সেটা আপনার অনুমোদন দিতে হবে। সো অনুমোদন না দিলে সেটা আইন হিসাবে কিন্তু আর গ্রাহ্য হবে না। সো ইউনূস সরকার 133টার মতো অধ্যাদেশ করেছে, সেগুলো সবকিছুরই আপনার পার্লামেন্টের বসার 30 দিনের ভিতরে ইট শ্যাল হ্যাভ টু বি লেইড বিফোর পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের সামনে এটা উপস্থাপন করতে হবে। তারপরে পার্লামেন্টের অনেকগুলো অপশন আছে, এটা তারা একটা বিল আকারে এই অধ্যাদেশটা আপনার যখন নিয়ে আসতে পারে, এটার উপরে ডিবেট হতে পারে, পার্লামেন্ট এটাকে আরো অ্যাড, সাবট্রাকশন, অ্যাডিশন অনেক কিছুই করতে পারে। ডিবেটের পরে তারা এটাকে সাবজেক্ট টু পার্লামেন্ট যেই অ্যাডিশন সাবট্রাকশন করলো এটাকে তারা একটা আইন হিসেবে পাশ করতে পারে, অথবা পার্লামেন্ট কিছুই করলো না, এটাকে অনুমোদন দিল না, তাহলে ইট ডাইজ আ ন্যাচারাল ডেথ, এটার আর কোনো জীবন শক্তি থাকবে না। তবে অধ্যাদেশ করার সংবিধানে কতগুলো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে পার্লামেন্ট যেটাকে আইন হিসেবে রূপান্তরিত করতে পারবে, একটা আইন হিসেবে ভূমিষ্ঠ করতে পারবে, সেরকম বিষয়ই অধ্যাদেশে হতে হবে। অর্থাৎ যেই আইন পার্লামেন্ট নিজে করতে পারবে না, পার্লামেন্টে নিজস্ব করার কোনো এখতিয়ার নাই, সেরকম তো অধ্যাদেশ একটা অনির্বাচিত সরকার তো করতে পারে না। অর্থাৎ পার্লামেন্টে যে ক্ষমতা নাই সেটা কিভাবে অধ্যাদেশের মাধ্যমে করবে, বিকজ এটা হচ্ছে পার্লামেন্টের অবর্তমানে একটা অধ্যাদেশ হচ্ছে অর্ডিন্যান্স, দ্যাট ক্যান অনলি বি, যেটা পার্লামেন্ট পারত, কারণ পার্লামেন্ট যেহেতু নাই সেই জন্য ওই সময়ে অধ্যাদেশের মাধ্যমে হচ্ছে, কিন্তু যেটা পার্লামেন্টই পারে না সেটা কিভাবে অধ্যাদেশ হবে। অর্থাৎ আপনার এই জুলাই সনদ এবং গণভোটের বিষয়টা যদি দেখেন, গণভোটের বিধান কিন্তু সংবিধানেই নেই। অর্থাৎ পার্লামেন্ট আইন করে, সিম্পল একটা আইন দিয়ে গণভোটে কোনো আপনার অ্যাক্ট অফ পার্লামেন্ট দিয়ে একটা গণভোট কন্ডাক্ট করতে পারবে না। পার্লামেন্টকে প্রথমে 2/3 দিয়ে সংবিধানে এটাকে আবার ইন্ট্রোডিউস করতে হবে, সংবিধানে গণভোটের বিধান আনতে হবে। যখন সংবিধানে গণভোটের বিধান থাকবে, তারপরে একটা গণভোট অনুষ্ঠান করার জন্য আইন করা যেতে পারে। দ্বিতীয়ত দেখেন, ইলেকশন কমিশনের 2টো ইলেকশন করার ক্ষমতা আছে সংবিধান করতে, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আরেকটা হচ্ছে আপনার পার্লামেন্টারি ইলেকশন। এই 2টো ইলেকশন ব্যতীত ইলেকশন কমিশনের কিন্তু গণভোট করার কোনো ক্ষমতা দেয়া হয়নি। এই গণভোট অধ্যাদেশে এই গণভোট করার জন্য যে ক্ষমতা, সাবস্ট্যান্সিয়াল যে পাওয়ার, সেই পাওয়ারও কিন্তু ইলেকশন কমিশনকে দেওয়া হয়নি। তাদেরকে কেবল একটা প্রসিডিউরাল ক্ষমতা দেওয়া হয়েছে, যে যখন রিটার্নিং অফিসার এগুলা রেজাল্টগুলা পাঠাবে, সেগুলা ট্যালি করে ইলেকশন কমিশন খালি এটাকে ডিক্লেয়ার দেবে। দ্যাট ইজ মেইনলি আ প্রসিডিউরাল পাওয়ার। কিন্তু সাবস্ট্যান্সিয়াল পাওয়ারটা কোথায়, যে এই গণভোট অধ্যাদেশের মাধ্যমে এই পুরো ক্ষমতা ইলেকশন কমিশনকে দেয়া হলো এই গণভোট অনুষ্ঠান করার জন্য। এবং সেই কারণে আমরা দেখেছি সরকার নিজেই এই গণভোট অনুষ্ঠান করেছে, সরকার নিজেই ইনভলভড হয়ে গেছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংক অফিসিয়ালকে চিঠি দেওয়া হয়েছে যে তোমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে তোমরা উৎসাহিত করবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। সরকারের প্রশাসন, পুলিশ, সবাইকে গভর্নমেন্ট ইনভলভ করেছে। এবং এটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন কিন্তু একটা শোকজ চিঠি দিয়েছে সরকারকে, যে সরকার কখনো কোনো ভোটে সরাসরি ইনভলভ হতে পারে না। সো সেই কাজটা আমরা দেখছি সরকার করেছে। এবং গণভোটের যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারে হ্যাঁ ভোটের পাশে একটা টিক চিহ্ন ছিল, না ভোটের পাশে একটা ক্রস চিহ্ন ছিল।
যে কোনো ব্যালট পেপারে যদি কোনো রকমের আকার ইঙ্গিত বা চিহ্ন থাকে যেটা প্রভাবিত করে ভোটারকে, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার নাল এন্ড ভয়েড হয়ে যায়। এবং এই ব্যালট পেপারে কোনো নাম্বার ছিল না যে কয়টা ব্যালট পেপার ছাপানো হয়েছে, প্রত্যেকটা সেন্টারে কয়টা আপনার গণভোটের ব্যালট পেপার গিয়েছে। সো এনিওয়ে, আপনার প্রশ্নটা হচ্ছে যে এই আপনার অধ্যাদেশ, সো এই অধ্যাদেশগুলা, যে অধ্যাদেশ পার্লামেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিজেই এটাকে জারি করতে পারে না, সেটা তো অধ্যাদেশের মাধ্যমে করার সম্ভাবনা নাই। এবং আপনার এই জুলাই আদেশ বাস্তবায়ন এবং এই গণভোটের অধ্যাদেশে বলা আছে যে সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার পরিষদ নামে একটি আপনার কমিটি গঠন হবে। সো এই কমিটি তো আইন দ্বারা এখনো গঠিত হয়নি। সো দের ইজ নো ল যে এরকম কোন একটা কমিটি থাকবে, এবং সেই কমিটি পার্লামেন্টের ক্ষমতা ইউজার্ভ করবে, অর্থাৎ প্যারালাল একটা পার্লামেন্ট হবে তারা। এই সংবিধান সংস্কার কমিটি এই পার্লামেন্টের ক্ষমতা ইউজার্ভ করে, ইট উইল বি আ প্যারালাল পার্লামেন্ট, এবং তাদের কাজ হবে এই জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং সেটা করতে যদি তারা ব্যর্থ হয় তাহলে 270 দিনের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। অ্যাবসার্ড রাবিশ। It's not even worth the piece of paper it's written upon. It's worse than toilet paper. It really is. It's worse than toilet paper. So যে এই বিষয়গুলা যে তারা রাষ্ট্রের টাকা পয়সা নষ্ট করে এই কাজটা করলো, এটা তো কোনো পার্লামেন্ট এটাকে অনুমোদন দেওয়ার যোগ্যতা, পার্লামেন্ট এটার অনুমোদন কেমন করে দেবে? এটাকে আইন হিসাবে একটা মর্যাদা দেওয়ার তো কোনো পার্লামেন্ট কখনোই করতে পারে না। পার্লামেন্ট আবার আরেকটা প্যারালাল পার্লামেন্ট নিজেকে কুক্ষিগত করে, নিজেকে ধ্বংস করে একটা প্যারালাল পার্লামেন্ট কিভাবে করবে? সো দ্যাট ইজ নট পসিবল। এবং আমরা শুনেছি যে বিএনপি আপনার বিএনপির উপরে এক ধরনের একটা কোঅর্শন ছিল যে এগুলো এই গণভোট এগ্রি না করলে নির্বাচনী দেবে না। সো এরকম আমরা শুনেছি। সো বিএনপি জানাতনা ভাবে হেনতনা ভাবে একটা নির্বাচন চেয়েছে, এবং নির্বাচন পেলে তারা আপনার এই ইউনিসেফ থেকে এই সরকার থেকে রেহাই পাওয়ার জন্য সো এই কাজটা হয়তো বিএনপি এগ্রি করেছে। সো এখন সামনে এই অধ্যাদেশগুলা প্লেসড হবে বিফোর পার্লামেন্ট। তবে আমি বলবো যে এটার অধ্যাদেশের মর্যাদাও এগুলো নাই, বিকজ এগুলো একেবারে আপনার মৃত অধ্যাদেশ হিসেবে ভূমিষ্ঠ হয়েছে। সো এটাকে লাইফ ফোর্স টু ইনজেক্ট করতে পারবে না পার্লামেন্ট। সো পার্লামেন্টের সামনে যখন এগুলো প্লেস হবে, পার্লামেন্ট এগুলোকে হয়তো কিছুই করবে না, অথবা পার্লামেন্ট এটাকে ডিবেট করে পার্লামেন্টে এটাকে তারা খারিজ করে দিতে পারে, রিপিল বলতে পারে। সাধারণত শব্দটা ব্যবহার হয় রিপিল, বাট এটা ভয়েড অ্যাবনিশিও, এটা নাল এন্ড ভয়েড, জন্ম থেকে এটা নাল এন্ড ভয়েড। এরকমও পার্লামেন্ট সাধারণত এরকম কখনো বলে না, বাট ইন দিস কেস পার্লামেন্ট এটা বিবেচনা করতে পারে। এবং পার্লামেন্ট খারিজ করে দেওয়ার পরেও আমাদের জুরিসপ্রুডেন্স গুলো শক্ত রাখার জন্য, ঠিক রাখার জন্য এগুলো নিয়ে মামলাও হয়েছে। আদালতও এটাকে, যেটা পার্লামেন্ট সাধারণত নাল এন্ড ভয়েড বলে না, আদালত থেকে এটাকে নাল এন্ড ভয়েড বলার একটা স্কোপ রয়ে গেছে। সো এটা হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ হচ্ছে যেগুলোকে আপনার পার্লামেন্টের অবর্তমানে সাময়িকভাবে যে আইনটি করা হয় সেটাকে অধ্যাদেশ বলে। হ্যাঁ, তাহলে মানে এখানে দুইটা বিষয়, যেটা আমি আমি যে ফার্স্টে আপনাকে যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম যে নির্বাহী আদেশ, যেমন তাহলে এই যে আওয়ামী লীগকে যে ব্যান করে দিল, বা এখনো দেখছি আপনি যেটা বললেন অনেক জায়গায় আওয়ামী লীগ অফিস খুলছে, বা সরকার এখনো স্পেসিফিক্যালি স্পষ্ট করে কিছু বলে নাই, কিন্তু অনেক জায়গায় কিন্তু
আওয়ামী লীগের মানুষদের ধরেও নিয়ে যাচ্ছে। মহিলা আওয়ামী লীগের কতগুলো মানুষকে নেতা নেত্রীকে জেলে নিয়ে গেল, ড্রাইভার শুদ্ধ। সো আসলে তো এটা চাইলেই বিএনপি এটাকে বাদ দিয়ে দিতে পারে, কারণ এটার তো কোনো আইনি কোনো ভিত্তিও নাই, কিছুই নেই, কিন্তু সেটাও কিছুই করছে না। সো এটা আসলে এই জন্য মনে হয়েছিল যে বিএনপি চাইলেই, আপনি ঠিকই বলেছেন, পারে, বাট আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগের থেকে কোনো স্পোক্স পারসন কি আছে যারা কি চায়, কি চাচ্ছে? দ্যাট ইজ অ্যাবসেন্ট ফর লাস্ট 11 মান্থস, 18 মান্থস। সো আওয়ামী লীগের থেকে তো এই দাবিটা আসতে হবে। রাজনীতিকে কি সব আপনার এভাবে কেউ কোনো কিছু এভাবে দিয়ে দেয়? সো আওয়ামী লীগের পক্ষ থেকে তো একটা স্ট্র্যাটেজি প্ল্যান প্রয়োজন, সেটা অ্যাবসেন্ট আজকে। কিন্তু আপনার 18 মাস থেকে সেরকম স্ট্র্যাটেজি প্ল্যান, স্পোক্স পারসন বা একটা মুখপাত্র, কাউকে দায়িত্ব দেওয়া, বাংলাদেশের ভেতরে যারা ছিলেন তাদের কাউকে কিন্তু কোনো দায়িত্ব দেওয়া হয়নি, এবং এগুলো তো রিমোট কন্ট্রোলে সম্ভব না। যারা দেশের ভিতরে আছেন তারাই কিন্তু এই কাজগুলা মূলত করতে পারেন। সো কেউ তো ক্ষমতা প্রাপ্ত না আওয়ামী লীগের পক্ষ থেকে যারা এটাকে মুভ করতে পারেন, বা ইভেন আদালতকেও মুভ করতে পারেন। সো আমার মনে হয় সেটা মুখ্য। এটাগুলো তো অটোমেটিক প্রতিপক্ষ, এটা আমি প্র্যাকটিক্যালি বলছি। ইউর রাইট, বিএনপি ইচ্ছে করলেই করতে পারে। সেটা তো আপনার একটা সরকার আছে, সরকার আপ টু দেয়ার গুডউইল ইফ দে উইল ডু ইট অর নট। বাট আওয়ামী লীগ তো একটা বৃহত্তর দল, তাদের তো প্রথমে জিনিসটাকে তো প্রতিবাদ করতে হবে, চ্যালেঞ্জ করতে হবে, চাইতে হবে। আমি আপনারা বিভিন্ন টক শো থেকে আমরা এটার বিরোধিতা করছি, বাট আওয়ামী লীগের পক্ষ থেকে কবে, কোথায়, কখন এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে বা প্রতিবাদ করা হয়েছে? সো একটা বৃহত্তর দল, এত বড় একটা দল, এত বড় একটা ঐতিহ্যবাহী দল, তাদের পক্ষ থেকে এই সাইলেন্সটা আমার কাছে খুবই মিস্টিরিয়াস মনে হচ্ছে। The inaction is very, very mysterious. আপা, আপনি যখন নাকি জামাত এই যে শপথ নিল দুইবার, একবার সংসদ সদস্য হিসেবে, আবার সংস্কার পরিষদের সদস্য হিসেবে, তখন আপনি বলেছেন তাহলে তো ফার্স্টেরটা অকার্যকর হয়ে যাব, এবং এইটা নিয়ে না প্রচুর আলোচনা হচ্ছে। আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশের মানুষ, দেশে বিদেশে সবাই এখন এটা নিয়ে আসলেও সবার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে, বিকজ কথাটা আপনি বলেছেন, কারণ আপনার কাছে আইনি ব্যাখ্যাটা আছে। জি, আমি তো অলরেডি বলেই দিয়েছি। সেটা হচ্ছে, আমি শুনলাম যে বিএনপি যখন বলেছে তারা এই দ্বিতীয় শপথ নেবে না, তখন বোধহয় জামাত এনসিপি আবদার করেছিল তারা যদি দুটো শপথ না দেয় তাহলে এনসিপি জামাত একটা শপথও নেবে না। তো এরকম তারা গো ধরে বসেছিল। তো কোন একজন আইনজীবী এসে তাদেরকে কানে কানে, বোধহয় কানে কানে বেশ জোরেই বলেছে, অন্যরা শুনেছে যারা ছিলাম ওখানে, যে আপনি যদি এই এমপি শপথ না নেন তাহলে তো আপনাদের এমপি শিপ থাকবে না। তখন বিভিন্ন জামাতের লোকজন যারা ওয়াশরুমে ছিল, হাঁটাহাঁটি করছিল, দৌড়ে সবাই হুড়মুখে এসে পড়েছে যে হ্যাঁ, তারা প্রথম শপথটা নেবে। তো প্রথম শপথে নেওয়ার পরে তো বিএনপি তো ওর নিজের অবস্থাতেই আছে যে আমরা দ্বিতীয় শপথ নেব না, কারণ দ্বিতীয় শপথের কোনো পদ তো কোনো সাংবিধানিক এটা পদ না, সংবিধান সংস্কার পরিষদ। সো এরকম শপথও আপনার সংবিধানের শিডিউলে লিপিবদ্ধ না। সো এটা কিসের শপথ? সো জামাত যখন দ্বিতীয় শপথ নিল, তখন যখন তাদেরকে বলা হলো যে আপনার প্রথম শপথটা তাহলে, যেটা আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, to uphold, defend and protect the constitution, সেখান থেকে আপনি যে একটা রিচুয়ালে গেলেন, একটা দ্বিতীয় শপথ, এই রিচুয়ালের সেরেমোনিয়াল যে একটা, আপনি একটা রিচুয়ালিস্টিক কাজ করলেন এই দ্বিতীয় শপথে, সেখানে তো আপনি সংবিধানকে ডিসম্যান্টল করে ফেলে দেওয়ার একটা শপথ। সো তাহলে প্রথম শপথটা লঙ্ঘন হয়ে যায়। তখন তারা তো আবার বিপদে পড়লো, আরে এই দ্বিতীয় শপথ নিয়ে তো তাহলে সবই গেল। সো এখানে আপনার দ্বিতীয় শপথের, যেহেতু আপনার সংবিধান সংস্কার কমিশন বলে কিছু নাই, এর শপথ বলেও কিছু থাকতে পারে না, এটা আপনার এটার কোনো আইনি ভিত্তি নাই। সো অনেকে, আমি যেটা শুনছি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটু ক্লারিফাই করি, অনেকে বলছেন যেহেতু দ্বিতীয় শপথ
শপথটা বিদ্যমান, সে কারণে প্রথম শপথটা ক্যান্সেল হয়ে গেছে। আমি কিন্তু সেই যুক্তি দিচ্ছি না, কারণ দ্বিতীয় শপথটা বিদ্যমান থাকতেই পারে না, কারণ আপনার সংবিধান সংস্কার পরিষদ বা পরিষদ বলে কোনো সাংবিধানিক কোনো পোস্ট নাই। তো যেহেতু এরকম কোনো পোস্ট নাই এবং প্যারালাল পার্লামেন্ট বলে কোনো কিছু থাকতে পারে না আমাদের রাষ্ট্রে, এবং পার্লামেন্টকে ইউজ আপ করে পার্লামেন্টের ক্ষমতা কিছু ক্ষমতা অন্য একটা কমিটি নিয়ে নেবে, সেটাও সম্ভব না। সেজন্য এই শপথেরও ভিত্তি নাই, এই বডিরও কোনো ভিত্তি নেই। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই দ্বিতীয় শপথের যে একটা আপনার প্রক্রিয়াতে তারা লিপ্ত হলো, একটা যে আপনার underwent a ceremony, that ceremony is a আপনার ব্রিচ। সেই সেরেমনির মাধ্যমে প্রথম যে শপথটা, যেটা সলেম একটা ওথ নেওয়া হলো, সংবিধানের এমপি বলে যে পদ আছে সেই পদের জন্য যে তারা একটা পবিত্র ওথ নিলেন, টু আপহোল্ড করা, ডিফেন্ড করা, প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, সেই এই সেরেমনি, সেকেন্ড সেরেমনিতে প্রতীয়মান দৃশ্যমান হয়ে গেল পৃথিবীর কাছে যে দে আর নট সিনসিয়ার, they broke their promise, এটা লঙ্ঘন হয়ে গেল। যেমনটি আপনি যে দেশে আছেন বা আপনারা ইউএসএ তে আছেন, ওয়াশিংটনে একজন আছেন, কানাডাতে একজন আছেন, আমি ব্রিটেনে আছি, এখানে বিগামি, দ্বিতীয় বিবাহ করা একটা অপরাধ, তাই না? ইটস এ ক্রিমিনাল অফেন্স। সো if someone undergoes a process, a ceremony of a second marriage, এটাকে কিন্তু তারা সেকেন্ড ম্যারেজ হিসেবে গণ্য করছে না, স্বীকৃতি দিচ্ছে না। সো এটাকে বলা হয় আন্ডারগোয়িং আ সেরেমনি অফ আ সেকেন্ড ম্যারেজ। এটা যখন কেউ করবে তখন কিন্তু সে একটা অপরাধের ঘটনা ঘটিয়ে ফেললো, এবং সেই অপরাধে কিন্তু এই দেশে ইটস এ ক্রিমিনাল অফেন্স, and that person will be liable, right? Yeah. It's not that second marriage is valid. Second marriage moto valid na. Second marriage cannot be valid in the eye of law as per this. But এটাকে বলা হয় if someone merely পুতুল খেলার মতো, পুতুল বিয়ের মতো আপনি একটা যদি সেরেমনিতে পার্টিসিপেট করেন, হ্যাঁ, একটা আপনার বিয়ে খেলা একটা সেরেমনি, সেই সেরেমনিতে পার্টিসিপেট করলে সেটা কোনো ভ্যালিড সেরেমনি হতে পারে না ইন দি আই অফ ল, কারণ সেকেন্ড ম্যারেজ কে স্বীকৃত না। বাট আন্ডারগোয়িং দ্যাট সেরেমনি ইউ হ্যাভ কমিটেড অ্যান অফেন্স। একইভাবে তারা যে একটা সেরেমনি করলো, আন্ডারওয়েন্ট আ সেরেমনি অফ দিস দ্বিতীয় শপথের যে একটা প্রক্রিয়ার ভিতরে তারা নিজেদেরকে লিপ্ত করলো, সেটার কারণেই আপনার পার্লামেন্টের এমপির যে সলেম ওথ, ওটা লঙ্ঘন হয়ে গেল। এখন কনসিকুয়েন্স কি হয়? আপনি যখন ওথ লঙ্ঘন হয়ে গেল, তাহলে তো ওই পদে কোনো এমপি নেই। তার কনসিকুয়েন্স কি? তাহলে সেই আসন শূন্য বলে বিবেচিত হবে, এবং সেই আসন শূন্যভাবে বিবেচিত হলে, যেহেতু এটা শূন্য বলে বিবেচিত হচ্ছে, সেহেতু সেখানে বাই ইলেকশন করার প্রয়োজন। সেখানে অনেকগুলো ধাপ, আমি এই ধাপগুলো এক কথায় এক লজিকে বলে ফেলেছি। এটা পার্লামেন্ট বসার পরে ধাপে 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 এগুলো হবে, এবং ইন দ্য মিন টাইম এই জুলাই সনদ এবং আপনার এই গণভোট অধ্যাদেশ যখন এগুলাও পার্লামেন্টের অনুমোদিত হবে না, তখন কিন্তু এটা ইনএভিটেবল। সো এখন নির্বাচনের কথা আমরা বিএনপিকে ক্রিটিক করতেই পারি যে তারা কেন পার্টিসিপেট করলো ইলেকশনে, কিন্তু প্রথম আমার মনে হয় আরো মুখ্য প্রশ্ন যেটা, যে এই নির্বাচনটাকে আমি অবৈধ বলবো না, এটা ফল্টি ইলেকশন, নট ইলিগাল, নট আল্ট্রাভাইরাস টু দ্য কনস্টিটিউশন। যেটা অবৈধ সেটা হচ্ছে গণভোট। গণভোটে যেহেতু কোনো বিধান সংবিধানে নাই, দ্যাট ইজ আল্ট্রাভাইরাস টু দ্য কনস্টিটিউশন। সো আমাদেরকে পার্থক্য করতে হবে। একটা হচ্ছে একই দিনে যেহেতু দুটোই হয়েছে, একটা হচ্ছে নির্বাচন which is faulty because it was not inclusive,
আরেকটা ছিল গণভোট। সো আমার মনে হয় বিদেশে স্পেশালি আমাদের দস্তগীর সাহেব, যেহেতু আপনি একটা পত্রিকা এডিট করছেন এবং বিদেশে আছেন, এটাকে খুব জোরালো ভাবে বলা যে এক্স্যাক্টলি নির্বাচন মে বি ফল্টি, বাট এখানে একটা গণভোট হয়েছে উইচ ইজ আউট অফ আওয়ার দ্য কনস্টিটিউশন, এটা একেবারে অবৈধ। ওকে, সো দুটাকে পৃথকীকরণ করা, দুটাই অবৈধ, দুটাই বেআইনি, এটা বললে কিন্তু জিনিসটা অনেক হালকা হয়ে যায়, রাইট? সো তার মানে যেটা একদম পুরোপুরি অবৈধ সেটাও হালকা হয়ে যায়। তার মানে হ্যাঁ, গণভোটটা অবৈধ, আর এটা হইতেছে একটা ফল্টি ইলেকশন বলা যেতে পারে, যেহেতু অর্ধেকেরও বেশি ভোটে যোগ দিতে পারেনি। আমাদের দেশে তো আগেও এরকম আপনার নন ইনক্লুসিভ নির্বাচন হয়েছে which was faulty, seriously faulty। তার কারণে সেই নির্বাচনটাকে যে অবৈধ, সেই অবস্থান কিন্তু আমরা কেউ নেইনি। ওকে, সো সেই নির্বাচন বৈধ না, ওই অবস্থান আমরা নেইনি। সো এখানে যদি আপনার ব্লেম দিতে হয়, ব্লেমটা আমার মনে হয় বিএনপি থেকে ব্লেমটা হবে ইউনূস সরকারের, যে ইউনূস সরকার এরকম একটা নির্বাচন অনুষ্ঠান করেছে which was not inclusive। এবং ব্রিটিশ পার্লামেন্টের কয়েকটা আমরা কিন্তু স্টেটমেন্টও পেয়েছি মাঝখানে নির্বাচন হওয়ার আগে, যে এটা ইনক্লুসিভ নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য কতখানি হবে হবে না, তখন একটা উইন্ডো ওপেন হয়েছিল। এবং সেটা কৃতিত্ব আমি একা মোটেও কখনোই নিব না, এটা অনেকেরই অবদান আছে দেশে বিদেশে যারা ছিল, যে এরকম একটা আপনার অবস্থান, একটা প্রেশার ছিল একটা ইনক্লুসিভ নির্বাচন করার সময়। তখনও কিন্তু আমরা আওয়ামী লীগের থেকে প্রতিবাদ শুনি নাই, তারা নির্বাচন করতে চায়, নির্বাচন করার জন্য প্রস্তুত আছে, এরকম কথা কিন্তু আমরা শুনিনি। তখনও যদি একটা এরকম সাব কমিটি করা হতো, মুখপাত্র দেওয়া হতো, তাহলে হয়তো আমরা ওই দিকে হয়তো ধাবিত হতো। এগুলো এখন অবশ্য ডেফিনেটলি স্পেকুলেশন, কারণ পানি গড়িয়ে গেছে, বাট উই স আ লস্ট অপরচুনিটি আওয়ামী লীগের থেকে, আ সিরিয়াস লস্ট অপরচুনিটি। একটা উইন্ডো কিঞ্চিত হলেও একটু ওপেন হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের থেকে সাড়া পাওয়া যায়নি ইনক্লুসিভ নির্বাচনের জন্য, ইনক্লুসিভ নির্বাচন করার জন্য। জাস্ট ঢালাও ভাবে সব অবৈধ বললে তো কোনো লাভ হচ্ছে না, কারণ একটা হচ্ছে ফল্টি নির্বাচন, আরেকটা হচ্ছে অবৈধ গণভোটের নির্বাচন। হ্যাঁ, দুই জিনিস। সো এখন আসেন, এখন যদি বিএনপিকে কোনো বাই ইলেকশন করতে হয়, তাহলে যেহেতু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা ফল্টি বটেই, বাট নানদালেস যেটা দস্তগীর সাহেব বলছেন, একটা মনস্ট্রাস গভর্নমেন্টের থেকে হয়তো আমরা একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের দিকে ধাবিত হয়েছি, হয়তো আমরা ট্র্যাকে উঠতে পেরেছি। সো আমাদের প্রত্যাশা হবে যে এই বাই ইলেকশনটা যাতে ইনক্লুসিভ হয়, এবং বিএনপির পক্ষ থেকে এই আপনার নির্বাহী আদেশটা খারিজ করা, বাতিল করা কোনো বিষয় না, কিন্তু তার আগে লোপা, যেটা প্রথম থেকেই বলেছি, যাদের বাংলা একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া পাশে ঘুম নেই, তো আমরা হয়ে গেছি এই অবস্থা। এই দাবিটা তো আসতে হবে, এই কথাগুলো তো আসতে হবে, এখানে একটা কমিটি করতে হবে, একটা আপনার এমার্জেন্সি কমিটি তো হতে পারতো এই 18 মাসে অন দ্য গ্রাউন্ড। হ্যাঁ, যারা এটার কথা বলবে, কাজ করবে। সো এবং এই আপনি বলছেন যে আমি যেটা বলেছি যে জামাতের আসন শূন্য হয়ে গেছে, এটা ভাইরাল হচ্ছে, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, বাট আওয়ামী লীগ এটা নিয়ে কেন কোনো মন্তব্য করছে না? আওয়ামী লীগ কেন কথা বলছে না? আওয়ামী লীগের সুস্পষ্ট কোনো অবস্থান আমরা পাচ্ছি না কেন? And this absence, this omission, this silence is so loud, deafening silence, এটা সহ্য করা যাচ্ছে না। This silence is deafening, কান বন্ধ হয়ে আসছে এই চুপ থাকার বিষয়টা। What is the strategy? What is the plan? তো সেখান থেকে তো একটা আওয়াজ তুলতে হবে, এটা কেন পাচ্ছি না আমরা? Right. And this is deafening. Absolutely, silence is so loud. এবং it is mysterious. So এত আপনার প্রতিবার মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের
কম বেশি সবাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। কতিপয় অপরাধী আছে যাদের বিচার হয়নি, যাদেরকে আমরা ইম্পিউনিটি দিয়েছি, এবং 24শে জুলাইও এরকম ইন্ডেমনিটি অধ্যাদেশ করা হয়েছে পুলিশ হত্যা থেকে শুরু করে যারা খুন করেছে। সো আমি তাদেরকেও একই কাতারে দেখছি। এই কতিপয় অপরাধী ছাড়া কম বেশি আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বাংলাদেশ। সো বাংলাদেশের মানুষ তো অভ্যস্ত না, যেই দল দাবি করছে এবং মনোপলি নিয়ে রেখেছে মুক্তিযুদ্ধের কথার, সেই মনোপলি ইদার ছাড়তে হবে, অথবা এটা একটা আমানত, এই দেশবাসী সকলের আমানত। দে আর ডিউটি বাউন্ড টু ডু সামথিং, টু সে সামথিং, তাদের অবস্থান পরিষ্কার করা। যে কথাটা বারেবার আমাদের সাংবাদিক ভাই বলছেন যে তাদের অবস্থান কি আমরা জানি না। উই আর সেকেন্ড গেসিং। সো এটা তো একটা আমানত স্বরূপ, যে মুক্তিযুদ্ধের চেতনা বলছেন না। ইদার ইউ লেট গো অফ দ্য মোনোপলি। মোনোপলি ধরে আছেন কেন? যে সেকুলার মুক্তিযুদ্ধের চেতনা কেবল আওয়ামী লীগ, দেন লেট গো। আর মোনোপলি একটা সরি, আমানত। এখানে একটা বিষয় আমি জানতে চাচ্ছি। আহ, এই যে 18 মাসে যা হলো, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, বাংলাদেশের মেজরিটি যে মানুষগুলো, তারাও কি এক প্রকার আওয়ামী লীগকেই এই মনোপলিটা দিয়ে রেখেছেন? আমার 18 মাসে এরকম একটা ফিলিংস হচ্ছে আর কি, যে আমাদেরও তো আসলে আর কোনো চয়েসও কি আছে? নাই তো আসলে। আওয়ামী লীগও এটাকে ঠিক মতো আমাদের ঠিক জায়গায় দাঁড়াচ্ছে না, দাঁড়িয়ে কথা বলছে না। আমাদেরও কি একটা মনে হচ্ছে না যে আমাদের আসলে আর কোনো অপশনও নাই? এরকম কি? এই এই আপনার কোর্সিভ একটা অবস্থানে দেশের ভোটার আজকে অনেক দিন থেকে। সো বেসিক্যালি যখন আপনার এই মাদ্রাসা বা কাউমি মাতা টাইটেল দেওয়া হলো, অথবা শিক্ষানীতি পরিবর্তন করলো, অথবা হেফাজতকে যখন আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেই একটা নার্চারিং হয়েছে, তখন কিন্তু এই অসহায় বোধটা, আপনার প্রোগ্রামটা আপনি শুরুই করেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? এই অসহায় বোধটা ফিল করি, মানে এখন আপনার কণ্ঠস্বরে কিন্তু এই অসহায় বোধটা, যে আমরা তাহলে কোথায় যাব। এবং আওয়ামী লীগ কিছুটা এটার অ্যাডভান্টেজ নিয়েছে কিনা, যে তোমাদের তো তাহলে যাওয়ার জায়গা নাই, জায়গা নেই, এটা আমার মনে হয়। ইদার আমাদেরকে ব্লাইন্ড সাপোর্ট দেবে, আদারওয়াইজ তোমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই। এবং এই আপনাদের মতো যারা আমি বলবো ডিজিটাল যোদ্ধা, যারা ব্লগার ছিলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরও বেশিরভাগই কিন্তু আমরা এই সাইলেন্স 18 মাস, তাই না? এবং যারা বেনিফিশিয়ারি ছিলেন, মন্ত্রী এমপি ছিলেন, বেশিরভাগে আমরা কোনো শব্দ পাইনি। কিন্তু এই যুদ্ধ করেছি কিন্তু যাদেরকে যখন আপনার এই শাহবাগ আন্দোলন হয়েছিল, যারা ব্লগার ছিল, যাদেরকে আওয়ামী লীগ আমলে মামলা দিয়ে দেশ বিতাড়িত করা হয়েছিল, আস্তিক নাস্তিকের এই ডিবেটটা শুরু হয়েছিল, তাদের বিরুদ্ধে তখন শফিক আহমেদ ছিলেন আমাদের আইনমন্ত্রী। তখন কিন্তু এই মামলাগুলা জামাতের পক্ষ থেকে আসেনি, এই মামলা রাষ্ট্র কর্তৃক দেয়া হয়েছিল। সো রাষ্ট্রের যে আমরা বিষয়গুলা বলছি যে মিথ্যা মামলা, ভুয়া মামলা, এটা কিন্তু নতুন শুরু হয়নি ইউনূস আমলে। এটা চলমান অনেক দিন থেকেই, যে এটাকে একটা হাতিয়ার হিসেবে এই যে মিথ্যা মামলা যেগুলো দেওয়া হয়েছিল, দেশ বিতাড়িত করা হয়েছে, তারাই কিন্তু এই আপনার ডিজিটাল যোদ্ধা ছিল এই বিগত 18 মাসে, রাইট? তাদের তো মূল্যায়ন হয়নি, মুক্তিযোদ্ধাদের তো ওই সেন্সে মূল্যায়ন হয়নি। এবং এই আন্দোলনটা ছিল কিন্তু কোটার বিরুদ্ধে, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো আন্দোলন এটা ছিল না, রাইট? তো এই কোটা মুক্তিযুদ্ধের জন্য দেওয়ার বিষয়টা আমি এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে অ্যাপেলেট ডিভিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আমি সেখানে একটা প্রশ্ন তুলেছিলাম যে মুক্তিযোদ্ধারা তো
অনগ্রসর গোষ্ঠী নয়, তারা অগ্রগামী সৈনিক, আমাদের অ্যাভাঙ্গার্ড অফ আওয়ার কান্ট্রি। এবং সংবিধানে দুটো ক্যাটাগরির জন্য কোটা রাখা যায়, একটা হচ্ছে অনগ্রসর গোষ্ঠী, আরেকটা হচ্ছে নারীদের জন্য, এবং সেটাও স্বল্প মেয়াদী, সকল কালের জন্য নয়। অর্থাৎ টেম্পোরারি কোটা দেয়া যাবে সকলকে এক কাতারে আনার জন্য কোটার মাধ্যমে, তারপরে যখন সকলে অনগ্রসর গোষ্ঠীরা যখন মেইন স্ট্রিমে চলে আসবে তখন আর কোটা থাকবে না। নারীদের বিষয়েও তাই, যে তারা ঐতিহাসিক এবং সামাজিক কারণে পিছিয়ে পড়া গোষ্ঠী বিধায় নারীদের জন্য স্বল্প মেয়াদী, এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলা হয়, এই কোটা দেওয়া সম্ভব, কিন্তু এটা সব সময়ের জন্য না। এই এক কাতারে নিয়ে আসার পরে আর কোটা থাকবে না। তো মুক্তিযোদ্ধারা তো এই অনগ্রসর গোষ্ঠীর ভিতরে পড়েন না। এই প্রশ্নের জবাব কিন্তু অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে দেয়নি। এবং আপনি দেখবেন ওই রায়ে যদি এই প্রশ্নের মীমাংসা হয়ে যেত, কোনো কোটা থাকতো না, তাহলে এই আন্দোলন কিন্তু আদালতের চার দেয়ালের ভিতরে এটা মীমাংসা হয়ে যেত। সেটা হয়নি। 5% কোটা রেখে দেওয়া হলো মুক্তিযোদ্ধাদের জন্য। এবং আমার এই প্রশ্ন, আমি সাংবিধানিক একটা প্রশ্ন, এটা জবাব পাইনি অ্যাপিলেট ডিভিশন থেকে। এবং এই মামলার শুনানির কিছুদিন আগে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি তৎকালীন আইনমন্ত্রী বলেছেন, ঠিক আছে, কোটা কমিয়ে আমরা চাইলে 5%ও রাখতে পারি। তারপরে নারীদের জন্য যে কোটা ছিল সেটা অ্যাপিলেট ডিভিশন শূন্যে নামিয়ে আনলো। এটা কিভাবে ওনারা করতে পারেন? বিকজ এই নারীদের কোটা নিয়ে কোনো টার্মস অফ রেফারেন্স ছিল না, কোনো আপিল ছিল না, হাইকোর্ট বিভাগে এটা নিয়ে কোনো শুনানি হয়নি, এবং এতগুলো অ্যামিকাস করেছিল, তাদের কারো থেকে এই নারীদের কোটার বিষয়ে ওনারা শুনতেও চান নাই। সো কলমের খোঁচা দিয়ে নারীদের কোটা বাদ দিয়ে দেওয়া হলো। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা ইন আ সেন্স ইট ওয়াজ আ ফেলিয়ার অফ আওয়ার হাইয়েস্ট জুডিশিয়ারি অলসো, আমি বলবো। এখানে ইটস কাইন্ড অফ আ কমেডি অফ এরার্স। এই পুরো জুলাই আন্দোলনটাকে কিন্তু যথাযথভাবে হ্যান্ডেল করা হয়নি। এবং আপনি আরো দেখবেন যে সরকার আপিল করেছিলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। হাইকোর্টের রায়টা কি ছিল? ওই কোটাটাকে রিইনস্টেট করা। তাহলে সরকারের অবস্থান কি ছিল? কোটার বিরুদ্ধে। অর্থাৎ সরকারের অবস্থান এবং যারা আন্দোলন করছেন তাদের অবস্থান একই অবস্থান ছিল। কিন্তু আবার রাস্তায় আওয়ামী লীগের সাথে সংঘর্ষে যাচ্ছে হচ্ছে এই কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা। এবং মুক্তিযুদ্ধের জন্য কিছু করতে হলে এখানে তো বিসিএস এর চাকরিতে কোটার তো বিষয় আসতে পারে না। কিন্তু মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট বলে তো একটা ট্রাস্ট আছে। আচ্ছা, এখন দেখেন সেখানে তো কোনো কাজই হচ্ছে না, দুর্নীতিতে জর্জরিত। কিন্তু কেন? বাংলাদেশের সেনা কল্যাণ ট্রাস্ট আছে না? এই ট্রাস্ট তো আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর এবং লাভজনক প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট তো বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এবং তখন এই যে কোকোকোলা কোম্পানির বটলিং প্লান্ট হিসাবে এরা লাইসেন্সি এবং খুবই প্রফিটেবল। হ্যাঁ, তাবানি বেভারেজ না? হ্যাঁ, তাবানি বেভারেজ। তাবানিকে, হ্যাঁ, তাবানির দুটো লাইসেন্স, একটা তাবানিকে দেওয়া হয়েছে, একটা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। ভেরি প্রফিটেবল। সো এগুলোতে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোনো নজর নাই। এবং আমি সেটাও বলেছিলাম ওই মামলায় যে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে দুদিন পর পরে খালি সংজ্ঞা বদলায়। এবং আমার নিজেরই বোধহয় 1 ডজনের মতো মামলা তখন ছিল, এখনো আছে অনেকগুলা, যে যারা জেনুইন মুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে একটা মর্যাদা, সেই মর্যাদা দেওয়া হচ্ছে না, এবং ভুয়া মুক্তিযুদ্ধে চলে আসছে। সো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তো প্রচুর কাজ। এই মুক্তিযুদ্ধ আপনার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পরিবার বা তাদের আপনার সন্তান বা তাদের জন্য এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে, বাট সেই কাজটা তো আপনি বিসিএস পরীক্ষার মাধ্যমে করতে পারেন না। নারীর জন্য কোটা রাখতে পারেন, যেটা স্বীকৃত সংবিধানে। পিছিয়ে পড়া গোষ্ঠী যারা আপনার আদিবাসী আছে, ক্ষুদ্র নিগৃহীত যে গোষ্ঠীগুলো আছে, নিগ্রোষ্ঠী যারা আছে, বা আপনার যারা পাহাড়ি আছে, তাদের জন্য আপনি কোটা রাখতে পারেন।
সো এই জিনিসগুলা ওয়াজ ভেরি ভেরি ব্যাডলি হ্যান্ডেলড, এবং আপনার জুডিশিয়ারি ইফ ইট প্লেড ইটস রোল, তাহলে আমার মনে হয় জিনিসটা সেখানেও। সো এক্সিকিউটিভ ফেলিয়ার ছিল, জুডিশিয়ারি একটা ফেলিয়ার, এবং আবার উপচে গিয়ে তখন এটা মাঠে চলে গেল। এবং সেটা আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আপনার বৈষম্যের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, এবং পাকিস্তান আমলে নাগরিকের কোনো অধিকার নিশ্চিত ছিল না, কারণ পাকিস্তানের 23 বছরের কোনো সংবিধান ছিল না, এবং সেগুলোকে লিপিবদ্ধ করে প্রোটেকশন দেওয়া হয়েছে আমাদের সংবিধানে। আমাদের হ্যাঁ, তো আমাদের প্রবলেম ইজ নট উইথ সংবিধান নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এটার ইমপ্লিমেন্টেশন এবং আপনার রীতি প্রথা। আপনার কালোদের উপরে যখন আপনার বৈষম্য ছিল সাউথ আফ্রিকাতে, তখন সাউথ আফ্রিকার সংবিধানটা দেখেন, অপূর্ব সংবিধান, পড়লে ওটার কোনো খুঁত পাওয়া যায় না, বাট এটার প্র্যাকটিস সমস্যা ছিল। সব আপনার ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেখানে কি কোনো সমস্যা আছে পড়লে? সমস্যা কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হবে, কিন্তু এটা যে প্র্যাকটিস হচ্ছে, সেই প্র্যাকটিসের ফলে কিন্তু মানুষের উপরে নির্যাতন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। সো আপনার বাংলাদেশের গণতন্ত্র চর্চাটাকে প্রতিষ্ঠা করতে হলে সেরকম মানসিকতা লাগবে, সেরকম চেক এন্ড ব্যালেন্স লাগবে। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, তার আন্ডারে যে আইনগুলা লাগবে এবং রেগুলেশন লাগবে, দোজ আর মিসিং। সেখানে আমাদের রিফর্ম করা উচিত ছিল। যেমন ইউনূস যখন আপনার এই যে নিজেকে নিজে একটা লাইসেন্স দিয়েছেন আদম ব্যাপারীর, সেখানে অনেক আপনার অনিয়ম আছে। তো সেখানে কিন্তু এই নির্বাহী আদেশ বলেন বা সাবঅর্ডিনেট লেজিসলেশন, চেক এন্ড ব্যালেন্স যদি করা যায়, এগুলোকে রেগুলেট করা যায়, ওই রেগুলেটেড জায়গাগুলো হচ্ছে মিসিং। এটা তো সংবিধানের দোষ না যে আদম ব্যাপারীরা নারী পাচার করছে, শিশু পাচার করছে। সো ওরা সংবিধানে হাত দিচ্ছে কেন? দে আর মিসগাইডেড, টোটালি মিসগাইডেড। এবং আলী রিয়াজের মতো ব্যক্তিরা আমার মনে হয় সেলফ ইনডিউসড মিসগাইডেন্স, নিজেদেরকে নিজেরা ইচ্ছাকৃত ভাবেই হয়তো মিসগাইড করছে। সো আপনি আমাদের আরেকজন যিনি গেস্ট আছেন, উনি আপনার দস্তগীর ভাই, আপনি তো ইউএসএ তে আছেন, দেখেন এটা একটা ফ্রি ইকোনমি বলা হয়, লেজে ফেয়ার ইকোনমি বলা হয়, লেজে ফেয়ার ইকোনমি ইজ মোস্ট রেগুলেটেড, লেজে ফেয়ার মানে যা ইচ্ছা তাই করা না, করা যাবে না। হ্যাঁ, এখানে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে, না হলে আপনি জেলে চলে যাবেন, এমনকি জেলে চলে যাবেন এখানে। এখন আমাদের এই রেগুলেশন গুলা, সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ মিসিং ইন অলমোস্ট এভরি সেক্টর, এবং এর সাথে যেটা প্রয়োজন ইজ ট্রেনিং। আপনি এই শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, আপনার তো ট্রেনিং লাগবে, এবং ইট হ্যাজ টু বি হাইলি রেগুলেটেড। এখানে লেজে ফেয়ার মানে যা ইচ্ছা তাই করলাম, শেয়ার বাজার কেলেঙ্কারি করলাম, ম্যানিপুলেট করলাম, নো ওয়ে। সো এই জায়গাগুলো তো সংবিধানের দোষ না যে শেয়ার বাজার কেলেঙ্কারি হলো, ব্যাংক ডিফল্টার হচ্ছে, ব্যাংকের থেকে টাকা লুট করছে, এটা তো সংবিধানের দোষ না। হাউ স্টুপিড! You said that they have gone after the constitution. কারণ আসল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যে একটা রিপাবলিকান ক্যারেক্টার, এটাকে তারা ধ্বংস করতে চাচ্ছে, এবং এই জুলাই সনদে তারা গণতন্ত্রের পক্ষে এটা করতে চাচ্ছে, অথচ গণতন্ত্র শব্দটা সংবিধান থেকে ফেলে দিতে চাচ্ছে along with secularism. সো তারা একটা থিওক্রেসি থেকে নিয়ে যাচ্ছে। সো যখন আমার সেকুলার সরকার যখন দুর্নীতিতে আপনার লিপ্ত হয়ে যাবে, দ্যাট ইজ ওয়ে দ্য প্রবলেম স্টার্টস। তখন আপনার এই মৌলবাদী জঙ্গিবাদের উত্থান হয়। তারা বলে এখানে আমরা হালাল সরকার নিয়ে আসবো, হালাল রোজগার হবে, এবং ওটাকে অনেক সময় ইউএস থেকে এনকারেজ করা হয়, এবং তারপরে যখন ওখানে একটা জঙ্গি মৌলবাদী সরকার হবে, তখন আমেরিকা সেটাকে অ্যাটাক করে, যেমনটি আমরা দেখছি ইরান বলেন, আফগানিস্তান বলেন। সো দিস ইজ আ ক্লাসিক সাইকেল, যেটা রিপিট হচ্ছে, আপনার দিস প্যাটার্ন ইজ রিপিটেড এভরিওয়্যার। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, এক্সট্রিমলি কেয়ারফুল। যখন আমাদের গণতান্ত্রিক সেকুলার গভর্নমেন্ট থাকবে, আপনার যখন জন্ম হয় পবিত্র স্থান থেকে, তখন আপনার পাপ সয় না।
সো পাপ করা যাবে না। যাদের জন্মই হচ্ছে আস্তাঘাট থেকে, পাপের ভেতর দিয়ে, নোংরা জায়গায় যাদের জন্ম, তারা কিন্তু এগুলো অনেক আপনার নোংরামি অনেক বেশি নিতে পারে। সো এখানে আপনার ইরানের অবস্থা আমরা দেখেছি, যখন একটা সেকুলার সরকার যখন করাপশন বা এক্সেসে চলে যাচ্ছে, তখন ওটাকে সামাল দেওয়ার জন্য বলা হচ্ছে যে আমরা এখানে হালাল সরকার প্রতিষ্ঠা করব। হ্যাঁ, তখন মৌলবাদ, জঙ্গিবাদ, এবং তাদের প্রথম কাজই হবে নারীদের উপরে আপনার থাবা দেয়া এবং মাইনরিটি গ্রুপের উপরে সাংস্কৃতিক অঙ্গনে, এবং তারপরে যখন মাথা চাড়া দিয়ে জঙ্গিবাদ, মৌলবাদ বসবে, তখন আমেরিকার অজুহাত হবে সেখানে অ্যাগ্রেশন করে, সেখানে আপনার যুদ্ধ বিগ্রহ বা মিলিটারি ইন্টারভেনশন করার। সো দিস প্যাটার্ন উই আর সিইং। সো বি ভেরি কেয়ারফুল। দিস হ্যাজ বিন সাচ এ ক্লোজ শেভ। আমরা এত কাছে চলে গিয়েছিলাম ধ্বংস হওয়ার। এখান থেকে বর্তমান যারা রাজনীতিবিদ আছে বা আমাদের রাষ্ট্রের জনগণের এবং রাজনীতিবিদদের, উই মাস্ট টেক এ ভেরি সিরিয়াস লেসন, এবং ওই আগের ওই জিঘাংসার রাজনীতিতে আমাদেরকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে প্রথমে আমাকে এইখানে দুই পরিবারের জিঘাংসা, এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের আগে আমার দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। কিন্তু আমরা ভুল রাস্তায় ছিলাম, এবং এখন অনেকেই আমরা আছি। প্রথমে আমরা লয়্যালটি টু দ্য পার্সন, তারপরে লয়্যালটি টু দ্য পার্টি, এবং দেশের উপরে লয়্যালটি অনেক দেরিতে। সো এই পুরো জিনিসটাকে আপসাইড ডাউন হয়ে আছে। এটাকে আমাদেরকে, যেটা বললেন লোপা, ওটা থেকে আমরা শুরু করব। আমাদের শুরু করতে হবে ওখান থেকে, যে দেশ আগে। আপনাদের সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, মনে হয় আরো অনেক কথা বলি, আবারও কথা হবে। এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তৃতভাবে জানা যাবে। এবং আপনি যেটা বললেন যে আমাদের একটু সময় দেওয়া উচিত বিএনপি সরকারকে, এই সরকারকে। দেখা যাক কি করেন। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকবেন। সবাইকে শুভকামনা। আপনাকে ধন্যবাদ। সকলকে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। বিজয় মাসে জয় বাংলা।